লাল সালাম, লাল সালাম, লাল সালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কমরেড সভাপতি, এখানে উপস্থিত আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, আরও যারা আছেন নেতৃত্ব, আপনারা এবং যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে। আমার গলার অবস্থা তৃণমূলের সরকারের মতো আছে, কিন্তু পুরোটা চলছে না, তাই তো? আর এমনি আপনারা আজকে এই যা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এই জমায়েত দেখে আমার আর খুব কিছু বলার নেই। জমায়েতই নিজে নিজে বলে দিয়েছে যে আমরা এবারে এই সব চত্বরে কেমন করতে চলেছি। আমার মনে আছে প্রার্থী ঘোষণা হওয়ার ঠিক পরপর আমরা এখানে একটা সভা করেছিলাম, 1-2 দিনের মাথায়। প্রায় 76 দিনব্যাপী লড়াই, আজকে শেষ সন্ধ্যা। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমাকে এরপরে আরও 3টে মিটিং দৌড়াতে হবে, আমাকে ছুটতে হবে। আপনারা মীনাক্ষীদের কথা শুনবেন। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের সাথে কেউ কেউ হাঁটছিল। আমরা যখন মাঝপথে, আমাদের সাথে যাদবপুর জুড়ে অনেকে হাঁটতে শুরু করলেন। আজকে 75 দিনের মাথায় আমি এইটুকু বলতে পারি, আজ যখন আমরা এই সভা করছি, মিছিল করছি, মিটিং করছি, রাস্তায় হাঁটছি, প্রায় গোটা যাদবপুর আমাদের সাথে 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 হাঁটছে। এই মেজাজটাকে ভোটের দিনে নিয়ে যেতে হবে। অল্প আর 2-3 দিন, এই 2-3 দিনে অনেক কিছু হতে পারে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, আমি গত 75 দিনে চেষ্টা করেছি রাজনৈতিক কথায় সীমাবদ্ধ থাকতে। তৃণমূলের যিনি প্রার্থী তিনি আমার পূর্ব পরিচিত, বিজেপির যিনি প্রার্থী তিনি আমি ঠিক চিনতাম না, এর মধ্যে দেখা হলো 2-1 দিন। আরও কেউ কেউ দাঁড়িয়েছেন, এসইউসিআই, আরও কেউ কেউ, তারা তাদের মতো করেছেন। সব যে তারা খুব গণতন্ত্রের নিয়ম মেনে করেছেন এমন বলা যায় না। অনেক সময় যুক্তি হাতড়ে, যুক্তি খুঁজে না পেয়ে আমাকে বা আমার পার্টিকে কুৎসা ইত্যাদি করেছেন, গালিগালাজ করেছেন। তো ওগুলো ঠিক আছে, ওগুলো আমি, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন ভেবে ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি। কিন্তু গত 75 দিনে আমরা চেষ্টা করেছি একটা ভাষ্য তৈরি করার। ছোট ছোট সুতো বুনতে বুনতে বুনতে, শীতকালে যেমন দিদারা সোয়েটার বুনতেন, বুনতে 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 প্রথম দিন থেকে রুজি রুটির কথা। আমার মনে আছে এখানে যে ব্যানারটা ছিল সেখানে 3টে শব্দ লেখা ছিল, রুজি রুটি রুচি, তাই তো? আপনাদের মনে থাকার কথা। বেকারের কাজ, যারা বেকার তারা তো একরকম, কিন্তু আমার বয়সী, আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা বিপুল সংখ্যক কোনো না কোনো কাজ করছে কন্ট্রাকচুয়াল, 2 মাস পরে কাজটা থাকবে কিনা জানে না, যখন তখন ছাঁটাই করে দিচ্ছে, মাইনে কর, জব সিকিউরিটি বলে কিছু নেই, তাদের কথা বলার চেষ্টা করেছি। সুইগি, জোম্যাটো, আরবান কোম্পানি, ব্লিঙ্কিট, ওলা, উবের, র্যাপিডো চালিয়ে বেড়ায় আমার প্রজন্মের যে বন্ধুরা, তাদের কথা বলার চেষ্টা করেছি। বারুইপুরের ভিতরের গ্রাম থেকে কলকাতার শপিং মলে এসে সিকিউরিটি হিসেবে 14 ঘন্টা 1 ফোঁটা না বসে দাঁড়িয়ে থাকতে হয় যে ছেলেটিকে, তার কথা বলেছি। সে কোন পার্টি ভাবতে চাই। আজকে আমার ধারণা ভোটের আগে আমাদের শেষ বড় আকারের দেখা হওয়া। আমি কেবল আজকে প্রার্থী হিসেবে এটুকুই আবেদন করে যাব, আমি সিপিআইএমের প্রার্থী তো বটেই, আমি গর্ব করি আমার পার্টি, আমরা সবাই একসাথে আমরা নেমেছি। কিন্তু আমি ঠিক সিপিআইএমের প্রার্থী বলে নিজেকে ভাবা, তার থেকে অনেক বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে ভাবতে, আমার এই অঞ্চলে অত্যন্ত মন দিয়ে ভালোবেসে তৃণমূল করেন সেই পরিবারে যে মেয়েটির
পয়সার অভাব হলো বলে হয়তো তৃণমূলের বাকিদের মতো চুরিতে হাত পাকাতে পারেননি, পয়সার অভাব হলো বলে সেকেন্ড ইয়ারে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হলো। আমি তার হয়েও কথা বলতে চাই, আমি তার প্রতিনিধি। এই পাড়ায় হয়তো আগে তো এইসব ছিল না, গত একটা দুটো ভোটে হয়তো তৃণমূলকে টাইট দেবে ভেবে বিজেপিতে ভোট দিয়েছে। পেট্রোল পাম্পে গিয়ে দেখছেন পেট্রোলের দাম মোদি জিন্দাবাদ বললেও 50 টাকা হচ্ছে না। আমি সেই মধ্যবয়স্ক ভদ্রলোকের প্রতিনিধি হতে চাই। আমরা প্রত্যেকে যে যেখানে বিপদে আছে, যে যেখানে সংকটে আছে, অসুবিধায় আছে, আমরা তাদের হয়ে লড়তে এইবারের ভোটটা এসেছি। গত 75 দিনে অনেক রকম চেষ্টা হয়েছে এই ভোটটাকে হিন্দু মুসলমান করিয়ে দেওয়ার, বাঙালি অবাঙালি করিয়ে দেওয়ার, অনেক রকমভাবে চেষ্টা হয়েছে। আমরা যখন শুরু করেছিলাম তখন ধর্তব্যের মধ্যে বামপন্থীদের রাখা হয়নি। তারপরে আস্তে আস্তে হঠাৎ একদিন দেখলাম, পথ চলতে শুরু করলাম, শুনছি এখানে ওখানে তৃণমূলের মহাতারকারা রোড শো করছে। আমরা হাঁটছি, বাজারে হাঁটছি, গঞ্জে হাঁটছি, গ্রামে হাঁটছি। এই মীনাক্ষী 2 মাস হেঁটেছিল ইনসাফ যাত্রায়, সেই রকম আমরা হাঁটতে 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 হঠাৎ একদিন শুনলাম আমাদের দেখা দেখি তৃণমূলের মহাতারকারাও রাস্তায় নেমে হাঁটতে শুরু করেছেন। কিন্তু না হলে লোকের কাছে ব্যাগ খাচ্ছেন যে সিপিএমের প্রার্থী হাঁটছে, তোমরা হাঁটছো না। রথ থেকে পথে নামিয়ে দিলাম। আমরা প্রথম দিন থেকে বলছিলাম রুজি রুটি, রুটি কাপড়া মাকান পানি বিজলি সড়ক, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, ইলেকট্রিসিটির খরচ, ওষুধের দাম, চাকরি, স্কুল কলেজ হাসপাতাল, মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, পিএফ, গ্র্যাচুইটি, পেনশন, হেলথ স্কিম, এই কথাগুলো আমরা বলছিলাম। প্রথম দিকে এই সব হজম হচ্ছিল না। তারপরে হঠাৎ শুনি একদিন তৃণমূলের মহাতারকারা বলতে শুরু করেছেন মঞ্চ থেকে, মা এই ভোটটা রুটি কাপড়া মাখানের ভোট না, এইটা সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যেগুলোর সাথে বড় বড় শব্দ, যার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, সেই শব্দগুলো বলতে শুরু করবেন। কেন? কারণ বুঝলেন সিপিএম রুজি রুটির কথা বলছে, ওখানে ব্যথা আছে, তাই তো? রুজি রুটির কথায় এলে তো প্রশ্ন করবে লোকে যে আচ্ছা ওখানে কংগ্রেস ছিল, এখানে সিপিএম ছিল, 100 দিনের কাজ তৈরি হয়েছিল, কোটি কোটি লোকে কাজ পেয়েছে, এখন 20 বছর পর ওখানে বড় ফুল এখানে ছোট ফুল, দুজনে মিলে কি এপ্রিল ফুল করলে পাবলিককে 100 দিনের কাজটা উঠে গেল? বলতে হবে তো, বলতে হবে তো। এই পাড়ার তৃণমূল সমর্থক তো তার পার্টি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে আমার থেকে ফ্রিজের টাকা, লাইটের টাকা, ফ্যানের টাকা, টিভির টাকা বেশি দিল, নিয়ে গোয়েঙ্কার কোম্পানি ভাইপোকে দিয়ে দিল, আমি জানতে পারলাম না? রুজি রুটির কথা জিজ্ঞাসা করলে বলতে হবে তো। বিজেপির সমর্থক গিয়ে মনে মনে ভাববেন যে আচ্ছা আমি যে ওষুধটা কিনলাম ওই ওষুধটা ল্যাব টেস্টে ফেল করে গেছিল, তাহলে সেই ওষুধটা ঘুষ দিয়ে, বিজেপিকে ঘুষ দিয়ে জাল ওষুধ আমাকে বেশি দামে বেচে সেই টাকা বিজেপিকে দিয়ে দিল, আর আমি ভেজাল খেয়ে গেলাম, আমাকে সোজা ভাষায় মুরগি করে দিল। এই কথাগুলো তৃণমূল বিজেপি আসতে চায় না, আলোচনায় আনতে চায় না এই কারণে, কারণ রুটি কাপড়া মাকানের কথা বললে ওই যে আমার উল্টো দিকে মাননীয় তৃণমূল প্রার্থী সোনারপুরের রাস্তায় 2 দিন 3 দিন হাঁটতে শুরু করেছিলেন, তখন লোকে ডেকে ডেকে বলেছে রাস্তা করনি, জল করনি, আলো করনি, কল করনি, ভোট দেবো না, ভোট দেবো না, ভোট দেবো না। এই কারণে ওরা নজর ঘোরাতে চেয়েছে, আর যত ওরা নজর ঘোরাতে চেয়েছে আমরা তত ঘেঁটি ধরে বলতে চেয়েছি যে না না, তোমাকে জিনিসের দাম, চাকরি, 100 দিন, স্কুল কলেজ হাসপাতাল এগুলো নিয়েই আলোচনা করতে হবে, অন্য কোনো কথা এইবারে আমরা ভোট করাতে দেব না। এ কেবল যাদবপুর নয়, গোটা রাজ্য জুড়ে এই জিনিস হয়েছে। আমরা সাফল্য পেয়ে রাজ্যিরা এবার দাঁত নখ বার করে সিপিএমকে আক্রমণ করা শুরু করেছেন শেষ দফার আগে। কালকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন যে সিপিএমকে ভোট দেবেন না, তৃণমূল তো আছে। পারলে বড় ফুলের প্রধানমন্ত্রী ছোট ফুলের মুখ্যমন্ত্রীর হয়ে বিজ্ঞাপন করে গেছেন, তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করে গেছেন, দেখেছেন তো আজকে পেপারে বড় করে আছে, নরেন্দ্র মোদী বলছে সিপিএম আর তৃণমূল একই। আর ওপরে যে ছবিটা ছেপেছে নরেন্দ্র মোদীর পিছনে শিলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারী আর তাপস রায়, 3টে তৃণমূলের ছাটমালকে 3 দিকে দাঁড় করিয়ে বলছে সিপিএম আর তৃণমূল একই। নরেন্দ্র মোদী খেয়াল করেননি কাদের সাথে ছবি তুলছেন। কেন বলতে হচ্ছে? কারণ বুঝেছেন যে লাল ঝান্ডা এইবারে আটোসাটো হয়ে নেমেছে। আর মানুষকে বোকা বানিয়ে, ওই কোথায় দেখছিলাম আমি, মোহাম্মদ সেলিম বলেছেন একই ডিমে বারবার তা দেওয়া যায় না, ওই ডিম ফেটে গেছে।
আর হিন্দু মুসলমান করে ভোট করা যাবে না, এবার যাদবপুরে হিন্দু মুসলমান একসাথে হাতে হাত ধরে লাল ঝান্ডাকে জেতাবে, সেই মতো করে প্রস্তুত হচ্ছে। এই দুদিন আগে ঝড় হলো, সেই ঝড়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আপনারা দেখেছেন, ঝড় বৃষ্টি এইসব। তা আমাদের মিটিং ছিল, মীনাক্ষীদির আসার কথা, আমরা বারুইপুরে আর এদিকে গড়িয়ায় মিতালি মাঠে মিটিং। আমি খানিকটা দুশ্চিন্তা করে আমি একজনকে ফোন করলাম, বললাম যে হ্যাঁ রে, এই মিটিং করতে পারবি? বলছে হ্যাঁ দাদা আলবাত পারবি। আমি বললাম যে আলবাত পারবি তো বুঝলাম, কিন্তু কি করে পারবি, এতে এত হাওয়া দিচ্ছে, এত এত। তখন পাশে এক ভদ্রলোক, আমি বুঝতে পারছি ফোন, সে ভদ্রলোক ফোনটা কেড়ে নিয়ে বললেন, আরে হাওয়া নিয়ে চিন্তা করো না, এখন গোটা যাদবপুর জুড়ে সিপিএমের হাওয়া ভালো দিচ্ছে, কোনো চিন্তা নেই, তার মধ্যেই মিটিং হবে। মাঠে ফসল আছে, এবার ধানটা কাটতে হবে। সোজা কথা, 1 তারিখ, আগামী 2-3 দিন দাঁতে দাঁত চেপে শেষ যেটুকু বুথ স্লিপ দেওয়া আমাদের কর্মীরা, শেষ যেটুকু বাড়ি বাড়ি যাওয়া, লিফলেট দেওয়া, শেষ 2টো পোস্টার মারা, শেষ 2টো স্টিকার মারা, এগুলো করবে। তারপরে এই শেষ 2 দিনে তৃণমূল চেষ্টা করবে বিভিন্নভাবে হেরে যাওয়া খেলা বেআইনি উপায়ে জেতার চেষ্টা করবে। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি, বিভিন্ন লোকে বলছে, ফোন করছে, আর আমি তাদেরকে বলছি, দেখো সোজা কথা, বাজার খারাপ, চাকরির বাজার খারাপ, জিনিসপত্রের দাম বেড়েছে, রোজগার নেই, তৃণমূল যা দিচ্ছে পকেটে ঢুকিয়ে নাও, ঢুকিয়ে সিপিএমকে ভোটটা দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। ওগুলো করবে যাদের যা কাজ। রাজনীতি কম থাকলে এইসব ঘরের ছেলে ঘরের মেয়ে এইসব করতে হয়, ওইসব কিছুদিন চলেছে। তারপরে এসে গালিগালাজ চলেছে। দেখবেন তৃণমূলের যে কোনো সভা গত অন্তত 1 মাস ধরে 80% আমাদেরকে গালিগালাজ, বামপন্থীদের গালিগালাজ না করে ভাত হজম হচ্ছে না। বিজেপি ভেবেছিল বিরাট, এখনো বিজেপি চেষ্টা করে যাচ্ছে যাদবপুরে সিপিএমের ভোট কেটে তৃণমূলকে যদি জিতিয়ে দেওয়া যায়। কোনো সিটে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া হয়েছে যে আমাদের 2টো দল মিলে একটাই ক্যান্ডিডেট থাকবে, যেমন ডায়মন্ড হারবার, যেমন যাদবপুর। তাহলে বিজেপি এখনো চেষ্টা করে চলেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। বিজেপির তো লোক নেই, আমি যা শুনলাম, এগুলো বেশি বলতে নেই, যাই হোক বলা শোভনীয় না। আমার সাংবাদিকরাই বললো, দাদা বিজেপি প্রার্থীর ফেসবুক লাইভগুলো খেয়াল করুন। উনি গোটা এলাকা ঘুরেছেন, একই সেট অফ লোক, পিপল, ঠিক 30টা লোক, বারুইপুরেও ওই 30টা লোকই আছে, সোনারপুরেও ওই 30টা লোক, টালিগঞ্জে ওই 30টা লোক ওনার পিছন পিছন ঘুরছে। বিজেপির খুব লোক নেই, বিজেপি হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। আর এমনি এইসব অর্ণব গোস্বামী টোস্বামী থাকতে আর বিজেপির লোকের দরকার হয় না। সেই সমস্ত কিছু করে বিজেপি চেষ্টা করছে যদি সিপিএমের ভোট কেটে তৃণমূলকে জেতানো যায়। কিন্তু যাদবপুরের মানুষ পরিষ্কার বলছেন, বড় ফুলে ভোট দিলে ভোট কাটাকাটি করে ছোট ফুলের লাভ, ছোট ফুলের গোড়ায় বিষ গজিয়ে গেছে। তাহলে বিষ ফুল একদম গোড়া ধরে চেঁচে দিতে হাতে কাস্তে ধরা প্রয়োজন। কাস্তের সাথে এসে আমরা একসাথে বিষ ফুল চেঁচে দেবো, যাদবপুরকে দুর্নীতি, তোলাবাজ, দাঙ্গাবাজ মুক্ত করব। ভোটের দিন আমি আবেদন করতে চাই, যে পার্টি করুন না কেন, যায় আসে, নিজের ভোটটা নিজে দিন। সকাল সকাল একসাথে দল বেঁধে ভোট দিন। কোথাও এরকম হচ্ছে তো, এই কাছে 100 নম্বর ওয়ার্ডে রাত্রি 2টোর সময় এসে সমস্ত আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হলো। রাত 2টোর সময় কারা আসে, যাদের দিনের আলোয় মুখ দেখানোর সাহস থাকে না। এরকম কোথাও হচ্ছে ডাইভার্সন ট্যাকটিক্স। ভাবছে এইসব করে সিপিএমকে ভয় পাওয়া, আর সিপিএম ভয় পাবে না বুঝে গেছে, বলছে মানুষকে তাহলে ভয় পাওয়া। তোমরা বাবা কচু পোড়া ঘন্টা, মানুষও এইবারে ভয় পাবে না। ওই যে আমাকে উল্টো দিকে যাদবপুরে দেখেছেন, আমাকে আটকে ছিল, প্রচার করছিল, তখন আটকে ছিল, আমি এইরকম করতে যাচ্ছিলাম থামস আপ দেখাতে। তা আমাকে পরে এক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে থামস আপ দাদা এটা কি বললে? আমি বললাম দেখো এটা 2টো মানে হয়, এক হলো থামস আপ, তৃণমূল বিক্ষোভ করছে, ঠিক আছে, পয়সা করে দিয়েছে, মদ মাংস খাইয়েছে, গিয়ে কিছু ছেলে মেয়েকে সামনে লেলিয়ে দিয়েছে, করছে, ওইটা থামস আপ একটা হয়। আরও একটা মানে হয়, এটার মানে হলো, ওইটা ইংরেজি মানেটা হলো থামস আপ, আর বাংলা মানেটা হলো তোরা আমার কচু পোড়া করবি, ঘন্টা করবি, আমরা আমাদের কথা দিয়ে এগোবো, কোনো চাপ। এই সমীক্ষা এবার দেখানো বন্ধ হয়ে গেছে, দেখেছেন? প্রতিবার এরকম গুদগুদ গাদা করছে সমীক্ষা দেখা। এতদিনে আমরা যতদিনে যাদবপুরে ভোট করতে আসবো, ইতিমধ্যে সমস্ত দফার বাকি দফাগুলোর ভোট হয়ে গেছে। লিখে নিন অন্তত 8টা থেকে 10টা সিটে
বাম এবং কংগ্রেসের এমপি পশ্চিমবাংলার মানুষ ইতিমধ্যে নির্বাচিত করে ফেলেছে। ওই সংখ্যাটাকে শেষ দফায় 13, 14, 15 নিয়ে যাওয়া এখন আমাদের কাজ। দিল্লির সরকার থাকবে না, অনেক কথার মধ্যে গিয়ে লাভ নেই, সোজা কথা সোজাভাবে বলে দেওয়া ভালো। বিজেপিটা পাতলা হয়ে যাচ্ছে। যাদবপুর ছেড়ে দেন, গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে সিনা টান করে বিরোধীরা দাঁড়িয়ে পড়ছে, সেখানে সেখানে বিজেপি গর্তে ঢুকে যাচ্ছে। এখন নির্বাচন কমিশন ভোটদানের হার সেই সবে কারচুপি করে বিভিন্ন রকম চেষ্টা হচ্ছে, কিন্তু খালি চোখে সোজা আঙ্গুলে ভোট হলে ভারতের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করতে চলেছেন বোঝা যাচ্ছে। তাহলে বিজেপির এখন তৃণমূলের মতো পুরনো লুকিয়ে রাখা বন্ধুদের আবার গর্ত থেকে বার করা দরকার। নরেন্দ্র মোদী এসে এখানে বলছে সিপিএমকে ভোট দিও না, তৃণমূলকে দাও। আর উল্টো দিক থেকে মমতা ব্যানার্জি বলছে আমি 1 তারিখ 1 জুন আমি ইন্ডিয়া জোটের মিটিংয়ে যাব না। শুনেছেন তো, দেখেছেন তো। অভিষেক ব্যানার্জি বলেছে কদিন আগে আমি সিএএ সমর্থন করে দেবো, দুটো কিন্তু মেনে নিলে। 19 সালে যখন সিএএ লাগু করার চেষ্টা হচ্ছে এখানে আমাদের এই সব কলোনি এরিয়া, একের পর এক হিন্দু মুসলমান নির্বিশেষে, ওপারের মানুষ তো বটে, এপারের মানুষ, গরিব উদ্বাস্তু হিন্দু মানুষ, কার কাছে জন্মের কাগজ, কার বাবার জমির কাগজ কি আছে, সব শুদ্ধ বিপদে পড়ে যাবে। যেদিন বিজেপি সিএএ লাগু করার চেষ্টা করেছিল, সিপিএমের যে কটা লোক পার্লামেন্টে ছিল সবাই সিএএর বিরুদ্ধে ভোট দিয়েছিল, কিন্তু যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী সেদিন সিএএর বিরুদ্ধে ভোট দিতে যাননি। বিজেপির সুবিধা করে দিয়েছিলেন তিনি সহ 8 জন তৃণমূলের এমপি অনুপস্থিত থেকে। আমি অবশ্য মিমি চক্রবর্তীকে খুব দোষ দিই না, তিনি সেই বিরল প্রজাতি যিনি তৃণমূল সরকারে থাকাকালীন তৃণমূলের এমপি হয়ে তৃণমূলের হাতে করোনার সময় জাল ভ্যাকসিন খেয়ে গেছিলেন। ফলত যারা নিজেদের এমপিকেই বোকা বানিয়ে দিয়েছে তারা পাবলিককে আর কি, সেগুলো আমি তার মধ্যে যেতে চাই না। কিন্তু এইবারও ট্র্যাজেক্টরি বলছে, মমতা ব্যানার্জি যেদিন ওইসব ইন্ডিয়া জোট হয়েছিল সীতারাম ইয়েচুরি গিয়ে বসলেন, মিডিয়া কনফিউশন তৈরি করিয়ে দিল কি হবে। আমাদের নেতারা বলেছিলেন কোনো চিন্তা করো না, আমরা বিজেপি বিরোধিতায় আমরা নিশ্চল। আমাদের নেতা জ্যোতি বসু যেদিন ওদেরকে অসভ্য বর্বর বলেছিলেন সেদিন তৃণমূলের জন্ম হয়। তৃণমূল যাচ্ছে ঠিকই, কিন্তু তৃণমূল এই ট্রেনে বিনা টিকিটের যাত্রী। উল্টো দিক থেকে টিটি আসবে, বিড়ি লোকানোরও টাইম পাবে না, ট্রেন স্টেশনে থামারও টাইম পাবে না, তৃণমূল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারবে। এখন তাই হচ্ছে তো। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন আমি ইন্ডিয়া জোটে বাইরে থেকে থাকবো। কেন বলেছেন? বোকা উনি না, উনি বিজেপিকে বার্তা পাঠিয়েছেন যে ভাইপোটাকে বাঁচা, ভাইপোটাকে ভেতরে ঢোকাস না, আমি ইন্ডিয়া জোটটা খেটে দেওয়ার চেষ্টা করছি। কেন মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে? কারণ বিজেপি দূর থেকে কান ধরে বলেছে সিপিএম বাড়ছে, সিপিএম তো জিতে যাবে, ওরে তোরা নাম, সিপিএম জিতলে আমাদের সমূহ বিপদ। তাহলে মমতা ব্যানার্জি এখন মার্কেটে নেমেছেন এইসব করতে, তার দল নেমেছে। আমার নির্দিষ্ট কথা, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যেমন কোনো বিকল্প নয়, বিজেপির বিরুদ্ধেও তৃণমূল কোনো বিকল্প নয়। এরা সেটিংয়ের উপরে দাঁড়িয়ে, এই সেটিং ভাঙতে হবে, রুজি রুটির কথা বলতে হবে। যে কাজ আমরা গত 2 মাস ধরে চেষ্টা করেছি, 2 মাসের বেশি, 75 দিন, 2.5 মাস ধরে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। এখন শেষ, আমাদের নেট প্র্যাকটিসটা ভালো হয়েছে, পরীক্ষার আগের রাত্রি অবধি আমাদের পড়াগুলো ভালোই হয়েছে। তাহলে এখন পরীক্ষার দিন আমরাই এনশিওর করব যাতে পরীক্ষা কেন্দ্রে গার্ড ভালো থাকে, আমরা এনশিওর করব যাতে কেউ টুকলি করতে না পারে। আপনাদের কাজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে 4 নম্বর বোতাম, 4 নম্বরে আমার নাম আর ওই কাস্তে হাতুড়ি তারা চিহ্নটি পড়েছে। যাদবপুরে 4 মারলেই 6 মারা হয়ে যাবে। 4 মারুন, চোর তাড়ান, লাল আবিরে দেখা হবে। যাদবপুর আমরা জিততে চলেছি, তার জন্য টালিগঞ্জের সাহায্য চাই। আমি 2.5 মাস আগের সভায় এখান থেকে বলেছিলাম যে এই চত্বর না জিতলে টালিগঞ্জ জিতবো না, আর টালিগঞ্জ না জিতলে যাদবপুরও জিতবো না। এবার উল্টোভাবে বলছি, যাদবপুর জিতবো, টালিগঞ্জও জিতবো। তার জন্য 95 জিততে হবে, তার জন্য 97, 98, 94, 100 সব জিততে হবে। সবাই মিলে আগামী 3-4 দিন প্রস্তুত হন, মাঠে ধান আছে, ভালো করে ফসল কাটার মতো করে প্রস্তুত হন। দেখা হবে 1 তারিখ লড়াইয়ের ময়দানে, দেখা হবে 4 তারিখ লাল আবিরে। ভোট দিন বাঁচতে, ভোট দিন বাঁচতে,
তেরে মেরে বাঁচতে তারা হাতুড়ি কাস্তে।